নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি আজ আপনাদের পড়ে শোনাব লীলা মজুমদারের লেখা গল্প পিয়ালায় তুফান। 50 বছর আগেও কলকাতার দক্ষিণ দিকে ভবানীপুরে অনেক জায়গা ছিল। সেসব জায়গায় বট অসত্যের সঙ্গে আম, জাম, তেঁতুল, নারকেল, জামরুল আর কৃষ্ণচূড়ার গাছের ডালে রাজ্যের পাখি এসে গান জুড়ে দিত। গাছতলায় দিনের বেলায় পশ্চিমা ব্যাপারী রামসেবকের ছাতুর দোকানে ভিড় হতো। পাড়ার ছেলেরা ডাংগুলি খেলত, রাতে শিয়াল ডাকত, হুতুম বেচা ডাকত। বৃষ্টি হলে জল জমত, কোলা ব্যাং গ্যাঙর গ্যাং করত। সেই রকম একটা জায়গা। তার এক বড় রাস্তা দিয়ে ট্রাম গাড়ি যেত, আর বাকি 3 দিকে 20 ফুট পথের ওপর গোটাবারো ভালো ভালো বাড়ি ছিল। বাড়িগুলো বেশ পুরানো। এ পাড়ায় সবাই সবাইকে চিনত। প্রায় বাড়িতে একই ধোপা দর্জি কাজ করত। কাজেই সব বাড়ির সব খবর বাকিরা সবাই জানত। সব খবর জানলেও সকলের সঙ্গে সবাই মিশত না। বিশেষ করে ট্রাম লাইনের ঠিক উল্টো দিকের পাশাপাশি 6 নম্বর আর 7 নম্বর 2 বাড়ির বাসিন্দারা। তাদের বাড়ির মধ্যিখানের 50 বছরের পুরনো পাঁচিলটা ছিল 2 তলার সমান উঁচু। সেকালে রায়েরা ছিলেন গোঁড়া ব্রাহ্ম, আর চৌধুরীরা গোঁড়া হিন্দু। অন্তত সবাই তাই জানত। পাড়ার সবাই তাই নিয়ে হাসাহাসি করত। নাকি 60 বছর আগে 2 বন্ধু ছিলেন হরিহর আত্মা। জলে তরে জমি কিনে অনেকে এত দূর বলে যে সেকালে এ অঞ্চলের ঠ্যাঙাড়েদের উপদ্রব ছিল, তাই পয়সা দিয়ে জমি কিনতে হতো না। বরং কেউ জমি নিয়ে বাড়ি করে বাস করলে তাকে নগদ কিছু দেওয়া হতো। নিশ্চয়ই সব আজগুবি গুজব, তাই হয় কখনো। বাড়ি করে গুছিয়ে বসতে না বসতে অর্ণব রায় দেবেন্দ্রনাথ ঠাকুরের পাল্লায় পড়ে ব্রাহ্ম হয়ে গেলেন। কানু চৌধুরী রেগে চতুর্ভুজ হয়ে অর্ণবের বাড়ির দিকের ঘর দুটো ঠাকুর ঘর বানিয়ে রোজ 2 সন্ধে পুজো, পাঠ, শঙ্খ, ঘণ্টা লাগিয়ে দিলেন। এই সমস্ত পৌত্তলিক অনাচার সইতে না পেরে অর্ণবও 2 তলার সমান পাঁচিল তুললেন। আবার কেউ কেউ বলে অর্ণবের বাবুর্চির অসাবধানতার জন্য রোজ রোজ 2-3টে মুরগি কানুর বাড়ি চড়তে যেত, তাই কানুই পাঁচিল তুলেছিল। কে না জানে, কথায় কথা বাড়ে। আদি কারণটা যাই হোক, সেই স্তক 2 বাড়িতে যাওয়া আসা নেই, অন্তত প্রকাশ্যে নেই। অবশ্যই সামাজিক অনুষ্ঠানে পাড়ার আর সকলে যেমন নেমন্তন্ন হতো, এরাও পরস্পরকে নেমন্তন্ন করতেন। পুরুষরা গিয়ে নেমন্তন্ন রক্ষা করে আসতেন, কিন্তু মেয়েদের মধ্যে নাকি যাওয়া আসা ছিল না। তবে পাড়ার লোকে যেমন অভ্যাস, তারা কানাঘুষো করত, বুড়োরা যা খুশি করতে পারেন, তরুণরা বংশ পরম্পরায়। যাকে পাড়ার লোকের কথার কতটুকুই বা মূল্য। সেদিন ছিল শনিবার, 5টা বেজে গিয়েছিল। 6 নম্বরের একতলার খাবার ঘরের চায়ের টেবিলে কাঁধে সোনার পিন দিয়ে আটা ব্রাহ্ম ফ্যাশনে ক্রেপের শাড়ি পরা আধবয়সী 2 মহিলাই থেকে থেকে রূপোর চাদানির দিকে তাকাচ্ছিলেন। যদিও চাদানির ওপর মস্ত রেশমি ঘাগরা পরা মেম পুতুল চাপা দেওয়া থাকতে চট করে চা ঠান্ডা হওয়ার সম্ভাবনা কম ছিল। টেবিলে লেসের ঢাকনি দেওয়া 2টি ছোট পাত্রও ছিল। দরজার ওপরকার ঘড়িতে 5টা 10 বাজতেই পাশের দরজা খুলে হুড়মুড় করে ঘরে ঢুকে রুমা বলল, সরি পিসিমা, সরি হেমন্ত পিসি, আজ অফিসে। পিসিমা শুকনো গলায় বললেন, চায়ের টেবিল ব্যবসার গল্পের জায়গা নয় রুমা। মিস্টার সরকারের ল্যান্ডও বোধহয় তোমাকে নামিয়ে দিয়ে গেল। রুমা হাসল, কি যে বলো পিসিমা, উনি সেই 7 সকালে সরে পড়েছেন। মাগোৎসব কমিটির মিটিং আছে। বাসব বলেই রুমা থেমে গিয়ে লেসের ঢাকনা খুলে একসঙ্গে মুড়ে 3টে 3 কোনা শশার স্যান্ডউইচ তুলে নিল।
পিসিমা বিরক্ত হলেন। রুমা, রিয়েলি, বৌদিদি তোমাকে কিচ্ছু শেখায়নি। দাদার জন্য দুঃখ হয়। রেগে পিসিমা টুক করে হাতের ভারী টিপটটা তার খুঁড়ো দেয়া ছোট ট্রের উপর নামালেন। হেমন্ত পিসিমা ব্যস্ত হয়ে উঠলেন। তুমি অত উদ্বেল হলে চলবে কেন? টিনা, ওতে তোমার স্বাস্থ্য খারাপ হবে। কারোর কথা তো শুনলে না। অবনীদা মনে নেই? বায়না ধরেছিল কানু চৌধুরীর সেই ফ্যাকাশে মেয়েটাকে বিয়ে করবে। একেবারে আকার মুখ্য। তার মেয়েগুলো আমাদের স্কুলে পড়ত। মাটি একগাল পান খেয়ে একগা গয়না পরে আঁচলে চাবি ঝুলিয়ে, আর বিশ্বাস করো, খালি পায়ের আঙুলে রূপোর রিং পরে প্রাইজের দিন আসত। এই মোটা ফ্যাকে ফর্সা, আর কি জোরে জোরে হাসত। পিসিমা ভুরুকুচকে বললেন, রুমার সামনে ওসব কি কথা হেমন্ততী? তোমার যদি কোনো আক্কেল থাকে। রুমা আরও 3টে স্যান্ডউইচ এই অবসরে তুলে নেবার তালে ছিল। হতাশ হয়ে বলল, বাহ, থামলে কেন হেমন্ত পিসি? তারপর কি হলো? পিসিমা বললেন, হবে আবার কি? বাবা দাদাকে বিলেত পাঠালেন। সেখান থেকে লিখে পাঠালো, ল্যান্ডলেডির মেয়ে বিয়ে করব। বয়সে একটু বড় হলেও খাসা রাধা। বাবা পত্রপাঠ ছেলে ফিরিয়ে এনে ওষুধের ব্যবসায় ঢুকিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে শিলং গিয়ে দাদা একজন গরিব প্রচারকের মেয়ে বিয়ে করে নিয়ে এলো। তোর দাদামশাই গরিব প্রচারক, তা জানতিস? গলাবদ্ধ কোট আর ধুতি পরে বেড়াতেন। ব্যাস, বাবাও দাদাকে ত্যায্যপুত্র করে দিলেন। আচ্ছা রুমা, বিলেতে দেখে এসেছি, এই আফটারনুন টি একটা চমৎকার আর্টিস্টিক ব্যাপার, একটা সামাজিক শিল্পের মতো। তুই এত গিলছিস কেন? রুমা বলল, কি করি পিসিমা, তোমার বাড়ির স্যান্ডউইচ এত বেশি আর্টিস্টিক যে দাঁতে কাটলো কি না টের পাই না। বড্ড খিদে পায় যে, সেই 10টার আগে খেয়ে বেরিয়েছি। হেমন্ত পিসি শকড। খিদে পায়? আমাদের সময় কোনো ভালো ঘরের ইয়ং লেডি খিদের শিকার করতো না। অবশ্য তোমাদের কথা আলাদা। আমাদের সময় কোনো ভদ্রলোকের মেয়ে টিচার কিংবা 2-1জন লেডি ডাক্তার ছাড়া কিছু হওয়ার কথা ভাবতেও পারত না। এমএ বিয়ে হয়ে একটা ল অফিসে ঢুকে কোনো ভদ্রলোকের মেয়ে যে চাকরি করতে পারে, হে আমি জানতাম না। রুমা অপ্রাসঙ্গিকভাবে বলল, বাসব বলে কোনো মেয়ে টিচারের বিয়ে হয় না, কিন্তু সব লেডি ডাক্তারের বিয়ে হয়ে যায়। তা তাদের যেরকম চেহারাই হোক না কেন। অবশ্য উকিল মেয়েদেরও বোধহয় বিয়ে হয় না। কর্নিলিয়া সোডাবাজিকে দেখো না, কিন্তু দিদার টাকা কামায়। বাসব বলছিল আমার ডাক্তারি পড়া উচিত ছিল। হেমন্ত পিসি বললেন, বাসব, তুমি অবিবাহিত মেয়ে হয়ে পুরুষ মানুষদের সঙ্গে বিয়ের গল্প করো নাকি? ছি ছি, কে এই বাসব? পিসিমা রূপোর চামচ দিয়ে নিজের চা নাড়তে নাড়তে বললেন, পাশের বাড়ির ছেলে, বিলেত ফেরত, ডাক্তার, খুব নাম করেছে। হেমন্ত পিসির বেজায় কৌতূহল। তাহলে সুপাত্র বলো, নাকি বিয়ে হয়ে গেছে? তোমাদের পাড়ার তো সবাই হিন্দু মেয়েদের 13-এ, ছেলেদের 21-এ বিয়ে হয়। ডিসকাস্টিং। কানুন নাতি বোধ হয় না। বাসবের বিষয়ে পিসিমার কোনো সময়ে কোনো মন্তব্য করেন না। মুখ তুলে বেয়ারাকে বললেন, কিছু দরকার আছে? নকুর বলল, দিদিমণিরা আজ রাতে এসে পড়বেন, কিন্তু আয়া সকাল থেকে আসেনি, তার শরীর খারাপ। আয়া আসেনি? কি সর্বনাশ! রেলের ধকলের পর বাড়ি পৌঁছে কিটি বেচারি যে আকুল পাথরে পড়বে। হেমন্ত পিসি ব্যস্ত হয়ে উঠলেন। পিসির ঘর গেরস্থলি দেখার তাঁর কাজ। একটু দুঃসম্পর্কের বোন,
বয়সে বছর 10-এর বড়। 20 বছর বয়স থেকে শিক্ষকতা করছেন। বিয়ে থা হয়নি। বাসব বলে হবে নাই তো। ডাক্তারি পড়লেই পারতেন। যেমনই চেহারা হোক না কেন, বর জুটে যেত। বছর 2 হলো অবসর নিয়ে পিসির ঘরকন্নার ভার নিয়েছেন। পিসি সমাজসেবা করেন, সেজেগুজে মিটিংয়ে যান, এ বাড়িতেও মিটিং ডাকেন, টাকা তোলেন। লাট সাহেবের মেমের সঙ্গে পর্যন্ত চা খান। হেমন্ত পিসির সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। হেমন্ত পিসি উঠে গেলে রুমার দিকে চেয়ে পিসি বলেন, তোমার ঘরের কথা দাদা কি লিখেছে? লিখেছেন পুরো একতলাটার জন্য তুমি যখন 100 টাকা ভাড়া দাও, আমি একখানা ঘর জুড়ে থাকলে 80-র বেশি নেওয়া উচিত নয়। তোমার ক্ষতি করা ঠিক নয়। কাষ্ঠ হেসে পিসিমা বললেন, হুম, দাদার যেমন কথা। 20 টাকায় কি আমাকে বড়লোক করে দেবে, নাকি আমি আমার ভাইজিকে তার নিজের বাড়ির একটা ঘর দিতে পারবো না? এরপর কিটির বাবাও তার ঘরের জন্য আমাকে বোধহয় 20 টাকা ভাড়া দেবেন। রুমা উঠে গিয়ে পিসিমার কাঁধের উপর হাত রাখল। পিসিমা হাতটা নামিয়ে দিয়ে বললেন, বাসবের সঙ্গে না তোদের মেলামেশা করা বারণ? রুমা বলল, যাদের 23 বছর বয়স তারা সাবালিকা। পিসিমা কারোর বারণ শোনেন না। তাছাড়া বাসব তো মিস্টার দে সরকারের বাড়িতে ডিনার খায়। পিসিমা রুমার মুখের দিকে চেয়ে বললেন, হ্যাঁ রে রুমা, কিটি কি বাসবকে ভালোবাসে? রুমা হাসল। যেমনি আষ্টে পৃষ্ঠে ওকে বেঁধে রাখো তোমরা পিসিমা, কাউকে ভালোবাসার সুযোগ পাবে কোথায়? তোমাদের ওই গোষ্ঠীর বাইরের ছেলেদের সঙ্গে মিশতেও দেবে না। ঠিক করা বিয়েকে সেকেলে হিন্দু প্যাটার্নের বলবে। তা তোমার অমন সুন্দরী মেয়ে প্রেমে পড়বে কার সঙ্গে? ওই যেসব সম্বন্ধ আসে তার একটার সঙ্গে লাগিয়ে দাও না কেন? নিজে মেলামেশা করতে গিয়ে তো এমন দশা হলো যে পিসিমশাই কাজকর্ম ছেড়ে সিমলে দৌড়লেন। ও রাজি হয় না, নিশ্চয়ই বাসবকে ভালোবাসে, তাই ওকে ভুলবার আশায় ওই মদন বাদরটার সঙ্গে ভাব করল। বাসব থাকতে ওকে কেউ ভালোবাসতে পারে? তুই বল না। তুই বাসবের খোলা মোটরে কি বলে এলি? ওর পাশে বসেছিলি নিশ্চয়ই। রুমা খুব হাসল। কি বলবো পিসিমা, অফিস থেকে বেরিয়ে দেখি গাড়ি নিয়ে অপেক্ষা করছে। কি বলল জানো? ট্রামে উঠবার সময় নাকি আমার পায়ের কবজি দেখা যায়। ও নিজে দেখেছে। এরকম অসভ্যতা পাড়ার লোক হয়ে ও কি করে সহ্য করে, তাই নিতে এসেছে। কি বেয়াদব ছেলে! ওর বাবা জানে? জানলে বোধহয় গঙ্গা স্নান করাতেন। না, তাহলে ওকে বিলেতে পাঠাতো না। সোমনাথের বাবা ওকে বিলেতে পাঠায়নি। জাত যাবার ভয়। ভারী গোঁড়া ওরা। পিড়িতে খায়। মেয়েরা মাংস খায় না, এঁটো মানে। গায়ে একটা ভাত পড়লে কাপড় ছাড়ে। আরও কত। হ্যাঁ, আর একটা কথা রুমা, যাদের বাড়ির মেয়েরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের সামনে বেরোয় না, তাদের বাড়ির ছেলেদের সঙ্গে আমাদের মেয়েদের মেলামেশা করা উচিত নয়। রুমা না হেসে পারল না। নেই কোনো ছেলে আমাদের বাড়িতে, তা মিশবে কার সঙ্গে? এক যদি মেসোমশায়ের সঙ্গে, তা ওর আবার সময় কোথায়? এই শেষের পেস্ট্রিটা খেয়ে ফেলব। আমাদের আপিসের মিসেস গুডেন বলেন, শেষেরটা খেলে বিয়ে হয় না। তা আমার তো বিয়ের বয়স চলেই গেছে হেমন্ত পিসির মতে। আমার কিন্তু এখনও বিয়ের শখ আছে। পিসিমা, এই বলে রাখলাম। অন্যমনস্কভাবে পিসিমা বললেন, সব কুসংস্কার। জানিস, সমাজের রেজিস্ট্রার বরদাবাবু সস্ত্রীক ব্রাহ্ম হলে পর ও স্ত্রী বললেন, ছোটবেলা থেকে যা শিখে এসেছি সবই যদি কুসংস্কার হয়, তাহলে এগুলো নিশ্চয়ই কুসংস্কার। এই বলে থান পড়লেন, হাত খালি করলেন, কদম ছাট করে চুল কাটলেন। এইসব করে সত্যি প্রমাণ করে দিলেন
ও সবই কুসংস্কার। এখনো পর্যন্ত ওর স্বামী বহাল তবিয়াতে আছেন। রুমা বলল, কিন্তু বিশ্রী দেখায়, পুরুষ মানুষের মতো। তা তুই বা ওইসব বিশ্রী মোটা কাপড় পরা ধরেছিস কেন? রুমা তো অবাক। বিশ্রী কি বলো পিসিমা? এগুলো মাঝারি মিহি খদ্দর, চমৎকার দেখতে, তবে কাচতে প্রাণ বেরোয়, আর শুকোতেও চায় না, টেকেও না বেশি দিন। কিন্তু হাতে সুতো কেটে ঘরে তাঁত বোনা কি চমৎকার জিনিস বলো তো। এই সময় হেমন্ত পিসি দুদ্দার করে ছুটে এসে একটা চেয়ারে বসে হাঁপাতে লাগলেন। তার মুখের বিভ্রান্ত ভাব দেখে ব্যস্ত হয়ে রুমা উঠে পড়ল। কি হলো হেমন্ত পিসি? আইস বক্স থেকে একটু ঠান্ডা জল এনে দেব? হেমন্ত পিসি কর্কশ কণ্ঠে বললেন, তুমি এখান থেকে যাও দেখিনি। আয়া আসেনি। কিটির ঘরের জানলা টানলা খুলে দাও গে যাও। বাধ্য মেয়ের মতো 23 বছরের রুমা ঘর থেকে চলে গেলে হেমন্ত পিসি হাউ হাউ করে কেঁদে 2 হাতে মুখ ঢেকে পড়লেন। এত দেখে শুনে যাকে রাখলাম টিনা, তার কিনা চরিত্র খারাপ। পিসিমা অবাক হলেন। চরিত্র খারাপ? চরিত্র এমন খারাপ হলেই হলো? গেছিলে ও ঘরে? হেমন্ত পিসি চোখ মুছে বললেন, যাবার দরকার হয়নি, বাইরে থেকেই দেখলাম। ও শুয়ে আছে, আর একজন পুরুষ মানুষ, কি বলবো তোমাকে, একজন পুরুষ মানুষ কাঁদছে, আর ও পায়ে হাত বুলোচ্ছে। আমি ওসব জঘন্য ব্যাপারের মধ্যে নেইটি না। গরিব হতে পারি, কিন্তু আমার মা বাবা। পিসিমা বিরক্ত হয়ে উঠে পড়লেন। কি বাজে বকছ হেমন্তদি? তুমি ওকে আনলে কোত্থেকে? এনেছে তো নকুর। ওর চেনা জানা কার যেন বোন না কি হয়। চলো তো একবার বাসন ধোবার ঘরে। রুমা কিটির ঘর ঝাড়পোছ করছিল আর বাবার কথা ভাবছিল। বাবার জন্য রুমার বড্ড দুঃখ হতো। বাবার বিষয়ে কেউ তুচ্ছতাচ্ছিল্য করে কথা বললে বড্ড কষ্ট হয়। পিসিমশাই এত ভালো, অথচ বাবার বিষয়ে উল্লেখ করলেই বলতেন, দ্যাট ক্যারেক্টার। বাবার ক্লিষ্ট ফর্সা মুখটা মনে পড়ে। মা যা বলেন বাবা তাতেই রাজি। ভাগ্যিস গরিব প্রচারকের মেয়ে। বড় মানুষই কাকে বলে জানেন না। মাঘোৎসবের সময় দাদামশাইয়ের সঙ্গে 2-3 বার এসে কর্নওয়ালিস স্ট্রিটের মন্দিরের পেছনে অন্য প্রচারকদের পরিবারের সঙ্গে সেল্টার বলে একটা জায়গায় থেকেছিলেন। কখনো থিয়েটার দেখেননি। কার্সিয়াংয়ের বাড়িতে আসবার আগে চলচ্চিত্রও দেখেননি। এখনও উপভোগ করতে পারেন না। দেখতেও সুন্দরী নন, কিন্তু খুব ফর্সা। তাদের মেয়ের রং কেন শ্যামলা হবে ভেবে রুমার ছোটবেলায় ভগবানের উপর কী রাগ। রুমা দেখতে খারাপও না, ভালোও না, কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ একদিন ওকে বড্ড সুন্দর মনে হতো। অনেকে সেটা লক্ষ্যও করত। দোতলায় কিটির শোবার ঘরের জানলা খুলেই নিচে বাড়ির পেছনের বাগান দেখা যেত। সেকালে যাদের অবস্থা একটু ভালো ছিল তাদের বাড়িতে বাগান থাকত। দুপাশে পিসিমার বড় শখে 2 সারি সুইট পি গাছের ছড়া ছড়া ফুল ফুটেছিল। তার মিহি মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছিল। নিচের খোলা বারান্দার রেলিংয়ের থামের উপর চিনেমাটির গামলায় ফিকে হলুদের সঙ্গে গাঢ় বেগুনি রঙের প্যানজি ফুল। দেখে মনে হতো ছোট ছোট সুন্দর মেয়ের মুখ, মধ্যিখানে ঘাস জমি, তার পেছনে উঁচু মেহেন্দির বেড়া, তার পেছনে চাকর বাকরদের গুদম ঘর। তারই একটাতে আয়া থাকে। সেখানে যাবার পথটিও মেহেন্দি গাছ দিয়ে আড়াল করা। তবে এখান থেকে সবই দেখা যায়। আয়ার ঘরে তেলের বাতি জ্বলছিল। কিটির ঘর গুছোতে গুছোতে রুমা ভাবছিল, মা এখন কি করছেন? যতক্ষণ না বাবা ডিসপেন্সারির ঘরের দরজায় তালা দিয়ে বাড়ির ভিতরে না আসছেন, মাও ততক্ষণ কাঁচে মোড়া বারান্দায় বেতের ঝুড়ির মতো চেয়ারে তুলোর কুশনে ঠেস দিয়ে নিশ্চয়ই বুড়ি মিসেস পিন্টোর সঙ্গে বসে ক্রুশের লেশ বুনছেন আর গোটা কার্শিয়াংয়ের হাঁড়ির খবর নিচ্ছেন।
একবারও কেউ সন্ধ্যের আলো লাগা বরফের পাহাড়ের দিকে তাকাচ্ছেন না। একটা ক্লাব ছিল ওখানে। সেখানে সন্ধেবেলায় বুড়ো বুড়িরা তাস খেলত। ফিরিঙ্গিরা আর কিছু কিছু সাহেব ভাবাপন্ন দিশি ছেলেমেয়েরা নাচ গান করত। রুমার মতে নির্দোষ আমোদ আহ্লাদ হতো। খুব ভালো খাবার দাবার পাওয়া যেত। পাহাড়ি ঝি চাকররা উল্টো দিকের পাহাড়ের গায়ে সারি সারি বসে মজা দেখত। কিন্তু মা বাবা কখনো যেতেন না। মা বলতেন, পয়সা দিয়ে তাস খেললে সেটাকে জুয়া খেলা বলে, আর নাচ মানেই তেষ্টা, তেষ্টা মানেই বোতল থেকে তেষ্টা মেটানো। তার থেকে ঢলাঢলি হতে কতক্ষণ? নভেল পড়তেন না মা, বিশ্রী সব প্রেমের গল্প। তাহলে করবেনটা কি? হেঁটে বেড়াতে পারেন না। 20 বছর আগে একবার পড়ে গিয়ে পায়ের সরু একটা হাড় সরে গিয়েছিল। এখনও হাঁটলে ব্যথা করে। কোনোদিনই হেঁটে সময় নষ্ট করতে ইচ্ছে করতো না। বাবাই জোর করে সঙ্গে নিয়ে হাঁটতেন। তার ফলে চিরদিনের মতো পাটা পঙ্গু হয়ে গেল। বেড়াবেন কি করে? যেমন কপাল করে এসেছিলেন। রিক্সো রাখার খরচ কুলোয় না। মিসেস পিন্টো আলোর দিকে ফিরে ক্রুশের টেবিল স্টিচের ফাঁস টেনে হয়তো বললেন, সত্যি বড় এক্সপেন্সিভ, ডিয়ার। ডক্টর রয় পারবেন কেন? আমরা তো পাহাড়ে এসে স্তক রিক্সো চড়িনি। শুনে মা নিশ্চয়ই একটু রাগ হলো। কিসে আর কিসে? বুড়ো পিন্টোর গরম মোজা গেঞ্জির ব্যবসা, দোকানদার, তার সঙ্গে অর্ণব রায়ের ছেলের তুলনা। রুমার মনে পড়ল ওই পাহাড়ের গায়ে ধাপে ধাপে ফুল ফলের বাগান করেছিলেন মিসেস পিন্টোর ছেলের বউ আর ক্রিশ্চান বুড়ি মিসেস বান্ট। তারা জ্যাম জেলি চাটনি করে বাহারে বোতলে ভরে লোক পাঠিয়ে বাড়ি বাড়ি বেচত। মা বলতেন, দোকানদারি আমার আসে না। কি করব, এসব তো আর শিখিনি। অথচ তোর ঠাকুরদার ওই এক ছেলে, ত্যায্য পুত্র। মা ছেলে নয়, দিতে চেয়েছিল তোর পিসিমা অর্ধেক টাকা, নিলেন না। আত্মসম্মানে বাঁধল। স্ত্রী খুঁড়িয়ে চললে কিন্তু বাঁধে না। এত কথা রুমা আগে জানত না। আশ্চর্য হয়ে বলেছিল, তাহলে বাড়িটার অর্ধেক বাবা নিলেন কেন? কাষ্ঠ হেসে মা বললেন, বাড়ির অর্ধেক তো উইল করে তোর ঠাকুমা তোকে দিয়ে গেছেন। বাবা না বলবার কে? সেই অর্ধেকটা পিসিমশাই 100 টাকায় ভাড়া নিয়েছেন। রুমা আবার তার একটুখানি বলা যেতে পারে 20 টাকায় ভাড়া নিয়েছে। ভাবলেও রুমার হাসি পেত। নিজের সাবটেন্যান্ট, কিন্তু হাসবে কার সঙ্গে? এ বাড়িতে ডিনার পার্টির সময় কেউ মজার কথা বললে সবাই হাসে, অন্য সময় হাসে না। পিসিমশায়ের শার্টের উঁচু শক্ত কলারে যখন কানে সুড়সুড়ি লেগেছিল বলে রেগে গিয়েছিলেন, তখন কেউ হাসেনি। বাসব বলে ব্রাহ্মণদের হাসতে নেই, রাগে গা জ্বলে যায়। কেশবদের বাড়িতে এসব কথা হয়। সেখানেই 3 পুরুষ ধরে সকলের সঙ্গে সকলের যোগাযোগ। একসময় কেশবের ঠাকুরদার মারফত অর্ণব আর কানু তর্কাতর্কি করতেন। নিজেদের মধ্যে তো কথা বন্ধ। পিসিমার কাছে শোনা, একবার নাকি কানু 10 সেরি এক কাতলা ধরে অর্ণবের ভাগটা কেশবের ঠাকুমার কাছে দিয়ে এসেছিলেন পাঠিয়ে দেবার জন্য। তিনিও মাছটা রেঁধে টেঁধে নিজে এসে অর্ণবের স্ত্রীর কাছে দিয়ে গিয়েছিলেন। কে ধরেছে কার মাছ পরে বলেছিলেন। কানু মলে অর্ণব পেট ব্যথা হয়েছে বলে সারা দিন নিজের পড়ার ঘরের কৌচে শুয়েছিলেন, দরজায় চিটকিনি দিয়ে। এসব হাসির কথা কি কান্নার কথা রুমা ভেবে পেত না। কিটির আলমারি লণ্ডভণ্ড। যাবার সময় এখান থেকে ওখান থেকে জিনিস টেনে কুমিরের চামড়ার সুটকেসে ভরেছিল। কেমন রাগ রাগ ভাব। রাগ না অনুরাগ রুমা বুঝতে পারত না। দুটোর মধ্যে অনেক সাদৃশ্য মনে হতো। ভালোবাসা, ভালোবাসাই হলো দুনিয়ার যত নষ্টের গোড়া। এই তো রুমা বেশ আছে। ভালোবাসা টাসাকে ত্রিসীমানায় ঘেঁষতে দেয় না। আর কেই বা কালো মেয়ের সঙ্গে ভালোবাসায় পড়বে? বেশ আছে রুমা। বাবাকে দেখতে হয়। ভালোবাসার জন্য
আর মেয়ে পেলেন নাকি? না, বাসবের বড় পিসিকে পছন্দ, তাকে ছাড়া কাউকে বিয়ে করবেন না। সবাই হাঁ। ফর্সা একটা মুখ্য মেয়ে, অবনী তার জানেই বা কি, আর দেখেছেই বা কতটুকু। দু বাড়িতে তো কোনো সম্বন্ধ ছিল না। ছোট্ট একটা দুষ্টুমির হাসি ফুটে উঠল রুমার ঠোঁটের কোণে। শূন্য ঘরে রুমা সুন্দরী হয়ে উঠল। কেউ দেখতে পেল না। দেখাশুনো হয় বই কি কেশবের ঠাকুরদার বাড়িতে, যেমন বংশ পরম্পরায় দুই বাড়ির সব ছেলেমেয়েরা দেখাশোনা করে এসেছে এবং এখনও করে। ঠাকুরদারা সবাই গত হয়েছেন, তবু নিয়মগুলো চলছে। মহা মুখফোর ওই কেশবটি বেজায় ফুর্তিবাজ, নিজের বাবার মুখের ওপর হক কথা বলে দেয়, কাউকে ভয় পায় না, হাসে আর বলে। সবাই ওকে ভালোবাসে। যেখানে বিপদ আপদ সেখানেই কেশব। রুমার চেয়েও একটু ছোট, কিটির সমান। একসময় আম গাছের ডাল বেয়ে এই বাড়িতে এসে ওদের সঙ্গে কম মারপিট করেনি, অথচ সদর দরজা দিয়ে যাওয়া আসা করতে ওর কোনো বাধা ছিল না। সেদিক দিয়েও আসত, ভালো মানুষ সেজে, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আবার চোকাচুকি হলেই চোখ মটকাত। ভীষণ চালাক, পাড়ায় বেজায় ভালো। বছর দুই আর আসে টাসে না। বিলেতে পাঠাবার টাকা নেই বাপের, তবে এবার দিল্লি থেকে ছেলেরা আইসিএসের জন্য পরীক্ষা দিচ্ছে, বোধহয় সেখানেই গেছে কেশব। অনেকদিন তো দেখা নেই। ও থাকলে পাড়াটা দিব্যি সরগরম হয়ে ওঠে। বাবাও নাকি আগে ওই রকম ছিলেন, চালাক, ফুর্তিবাজ। বাসবের বড় পিসির সঙ্গে বিয়ে হলো না, তারপর থেকেই অন্য রকম হয়ে গেলেন। খুব ফুর্তিবাজ ছিলেন। নিন্দুকরা বলতো বড্ড বেশি ফুর্তিবাজ। আর এখন দেখতে হয় ক্লাবে যান না। কেন যে ফিরিঙ্গি ছেলেমেয়েগুলো ফুর্তি করে, ফুর্তি কি খারাপ জিনিস? কেশবেরও ফুর্তি ইদানিং কমে গিয়েছিল। এসব কথা মনে আসবা মাত্র কিটির একটি রেশমি কাপড়ের টান দিতেই ঠুক করে একটা জিনিস মাটিতে পড়ে গেল। সিল্কের কাপড় জড়ানো রূপোর ফ্রেমে বাঁধানো কেশবের একটা ছোট্ট ফটো, তার কোনায় লেখা তোমার কেশব। অমনি কিটি রহস্যের সব পরিষ্কার হয়ে গেল। তোমার কেশব। ফটোটি আবার জড়িয়ে তুলে রাখল রুমা। মনটা হঠাৎ ভালো হয়ে গেল। কেশব কিন্তু রূপবান ছিল না, কিন্তু তবু বড্ড ভালো দেখতে। তার মানে দেখতে ভালো লাগত। কিটি কিন্তু ভারী সুন্দরী। ছেলেবেলা থেকে সবাই ওকে ভালোবাসত, এখনও বাসে। বাসব বলতো কিটি হলো সুন্দরী আর রুমা হলো ছু সুন্দরী। ওকে বলতো, এই তুই কিটির পাশে দাঁড়াস না, তাহলে তোকে বাঁদরের মতো দেখায়। বাঁদরের মতো স্বভাব সে তো সবাই জানে, আবার দেখাবার কি দরকার? বলা বাহুল্য, রুমা তখন ওকে ভেঙচি কেটে খিমচে আঁচড়ে একাকার করে দিত। আর কিটি বড় বড় চোখ করে বলতো, ছি রুমাদি, ব্রাহ্ম সমাজের মেয়েরা সকলের সঙ্গে ভালো ব্যবহার করে। কেশব হি হি করে হেসে বলতো, বাঁদরের আবার কদ্দূর হবে। এই বাড়ির ছাদে আম গাছের ডাল বেয়ে উঠে আসতো ওরা। সরস্বতী পুজোর আগে কুল খেত। কালী পূজার রাতে এরা ছাদে উঠে ফুলঝুরি জ্বালাত। কেশবটা হাসত আর বলতো, তবে না ব্রাহ্মরা হিন্দুদের পুজোয় যোগ দেয় না? এই তো এরা দিব্যি ফুলঝুরি পোড়াচ্ছে। ফুলঝুরি আর পৌত্তলিকতায় তফাতটা কি হলো শুনি? মহা পাজি ছিল কেশবটা। আমগাছটা গত বছর পড়ে গেছে। আজকাল কেউ যাওয়া আসা করতো না, খুব দুঃখ হতো। এই বাড়িতে রুমার ছোটবেলার অনেকখানি কেটেছিল। ঠাকুরদা মারা যাবার পর ওই কেশবের বাবাকে সঙ্গে নিয়ে ঠাকুমা কার্শিয়াং গিয়ে রুমাকে ফিরিঙ্গি স্কুল থেকে ছাড়িয়ে এখানে নিয়ে এসেছিলেন। পিসিমশাইরা তখন রেঙ্গুনে ছিলেন, এসেও পড়লেন সঙ্গে সঙ্গে। কিটিকে লরেটোতে দিলেন। রুমা গেল নতুন প্রতিষ্ঠিত গোখেল মেমোরিয়ালে। সে কি আজকের কথা? কি সুন্দর কিটির এই ঘরটি। এটা নাকি বাবার ঘর ছিল, পিসিমা বলেছেন।
এই রকম সুন্দর করেই সাজানো ছিল। শীতের শেষে বসন্তের বাতাসে এই রকম নিমফুল উড়ে এসে ঘর ভরে রাখত। এমন ঘরে মানুষ হয়ে বাবা কি করে কার্শিয়াংয়ের ওই ঘুপসি বাড়িতে সুখী হয়? সুখী কি? হয়তো সুখী নন, সন্তুষ্ট। ভালোবাসলে কেউ কখনো সুখী হয়? বাবা সুখী হতেই পারেন না। শীতের ভয়ে মা জানলা খুলতে দেন না। শীত নাকি ঘরে ঢুকে বাসা বাঁধে। দিনে গোলাপি লেশের পর্দা, রাতে সবুজ কম্বলের পর্দা, কাঠের মেঝের উপর নারকেলের ছোবরার ম্যাটিং পাতা, তার থেকে গুমো গুমো গন্ধ বেরোয়। রবিবার সকালে বাবা মন্দিরে গিয়ে উপাসনা করেন। মা ক্ষীণ সুরে ব্রহ্মসঙ্গীত থেকে গান করেন। জনা পাঁচেক লোক উপাসনা শুনতে আসেন। তারা কেউ নাকি ব্রাহ্ম নন। রবিবার বাড়িতে নিরামিষ খেতেন। মজা করে বানিয়ে গল্প বললেও মা রাগ করেন। মাকে তার পাওনা ভালোবাসা দিতে পারেননি বলে মা যা বলেন বাবা তাতেই রাজি হন। নিজের চিন্তায় নিজেরই হাসি পায়। পাওনা ভালোবাসা আবার কি? ভালোবাসা কারোর পাওনা নাকি? বহু ভাগ্য করে এলে না চাইতেই পাওয়া যায়, যায়ও না। এই দুই বাড়ির ছেলেমেয়েরা বংশ পরম্পরায় ওকে ভালোবেসে এসেছে। তাতে কে কি পেয়েছে? অন্যকে বিয়ে করে জীবন কাটিয়েছে, হয়তো সুখেই কাটিয়েছে। ছেলে মেয়ে ঘর সংসার নিয়ে দিব্যি দিন কাটিয়েছেন। ভালোবাসা পায়নি বলে কিছু এসে যায়নি, খালি বাবার মনের ফুর্তি চলে গিয়েছে। পিসিমার বিরস বদন। কিটির রোজ জ্বর আসে, খিদে হয় না, স্বভাব উড়নচণ্ডী হয়ে ওঠে। আর রুমা? দুম করে আলমারির দরজা বন্ধ করে রুমা ভাবে। রুমা মা বাবার অভাবের সংসারে 100 টাকা পাঠায়। ও বাড়ির কার মনে কি হয় রুমার জানবার কথা নয়। ছোট্ট একটা ফটোয় লেখা, তোমার কেশব। রেশমি কাপড়ে জড়ানো ছোট্ট একটা ছবি। যার ছবি সে ছেলে কেবলই ব্রাহ্মদের টিটকিরি দেয়। দুর্গাপুজোয় পিসিমা চাঁদা দিতেন না, কোনো পুজোতেই দিতেন না। অর্ণবের সময় থেকে এরা সবাই জানে পৌত্তলিকতা খুব খারাপ। পুতুল পুজো করলে ঠিক কি হয় তা না জানলেও খুব খারাপ তাতে সন্দেহ নেই। বড্ড ঢাক ঢোল পেটায়, পড়ার ক্ষতি করে, ঘুমোতে দেয় না। ঢাকঢোল থেমে গেলেও চোখে ঘুম আসে না। এই বুঝি বছর 5 আগেও কি সব বলেছিল। আশুবাবুর পাঁঠাবলির মাংস খাওয়া খুব অন্যায় বুঝি। আর ভগবানের নামে প্রাণী হত্যা। আর নকুর যে শখের দোকান থেকে মাংস আনলো, সে তো হালাস করা মাংস। ঝপ করে বলি দেওয়ার চেয়ে বুঝি গলার খানিকটা কেটে ছেড়ে দেওয়া ভালো। কেমন ছটপট করে মরে বল। কিটি রুমা কানে হাত চাপা দিয়ে পালিয়েছিল। বাড়িতেও কিছু বলতে পারিনি। কি জানি পিসিমা যদি বলে বসেন ও বাড়িতে যেও না। সুখ, প্রেমের সঙ্গে সুখের কি সম্পর্ক? পিসিমা বলেন, কিটির একটা ভালো বিয়ে হয়ে গেলেই আমি সুখী হই। মা বলেন, মাসে আমার হাতে নগদ 500 টাকা এলেই আমি সুখী হই, আর কিছু চাই না। আর ওদের চাইবার বা কি আছে? কিটির একটা ভালো ছেলে হলেই হলো, অর্থাৎ ফ্যাশনেবল ও সৎ চরিত্র। ব্রাহ্মমতে বিয়ে করলে হিন্দু হতেও ক্ষতি নেই, খুব বড়লোক হবার দরকার নেই। কিটি তার মা বাপের সর্বস্ব পাবে। অমন ছেলে পাওয়াও যায় হয়তো, তা কিটি কিছুতেই রাজি হয় না। এই হলো মুশকিল। পিসিমাদের বাড়িতে যারা ডিনার খেতেন তাদের অর্ধেক হিন্দু, মুরগিও খেতেন। বাসব পর্যন্ত বিলাত থেকে ফিরে পিসিমশায়ের কোন বন্ধু স্ত্রীর চিকিৎসা করে অবধি ডিনারে নেমন্তন্ন পেয়েছে, কিন্তু আসেননি। নাকি বড্ড কাজ, তাই না আরও কিছু। ওইসব ফ্যাশনেবল অতিথিরা নিজেদের মধ্যে ইংরাজিতে কথা বলতেন। মহিলারাও অনেকেই পিসিমার মতো স্বামীদের সঙ্গে বিলেত ঘুরে এসেছেন। কিটিও এসেছে। যারা ভয়ঙ্কর বেপরোয়া তারা গালে একটু রুজ, ঠোঁটে একটু গোলাপি রং লাগায়,
আধবুড়িরাও, তাতে কিছু চরিত্র খারাপ হয়ে যায় না। ভুরুতে পেন্সিল দাগ টানে। পিসিমা শুধু গোলাপি ফেস পাউডার মাখতেন। কিন্তু কিটি যদি তার বন্ধুরা যা করে তাই না করে, তারা তো ওকে টিটকিরি দেবেই, বলবে ডাউডি। রুমা শুধু মুখে একটু পাউডার ঘষে, তাও গায়ে মাখবার ট্যালকম পাউডার, নইলে নাকটা বিশ্রী রকম চকচক করে। রুমার কথা বাদ দেওয়া যাক। এর মধ্যে কিটির এক বন্ধু জুটেছিল, মদন মল্লিক। কি চমৎকার দেখতে, কি ভালো ঘোড়া হাঁকায়, পোলো খেলে, বাপের মস্ত ব্যবসা, বিলেত ফেরত, হিন্দু। তাতে আর কি, পিসিমশায়ও তো হিন্দু ছিলেন, গোঁড়া হিন্দু। এখন দেখতে হয়। সবাই বলতে লাগলো মানিক জোর। তা ওই মদন এই শেষবার বিলাতে গিয়ে মেম বিয়ে করে ব্যবসার লন্ডন অফিসের ভার নিয়ে থেকে গেল। সবাই বলতে লাগলো, ওই দেখো কিটি রোগা হয়ে গেছে, ভালো করে খায় দায় না, চোখ অস্বাভাবিক চকচকে, খালি পার্টি পিকনিক, বাপের গাড়ি না পেলে বন্ধুদের গাড়ি। একদিন অজ্ঞান হয়ে গেল। ডাকো বাসবকে। বাসবের বাবা সোমনাথ বললেন, যাও শিগগিরি, টিনির মেয়ে অজ্ঞান হয়ে গেছে। বাসব কালো ব্যাগ নিয়ে এসে ওষুধপত্র দিল। জ্ঞান হলো। পিসিমাকে আশ্বাস দিয়ে বাসব বলল, ও কিছু না, সেট বাড়াবাড়ির ফল, খায় না, বিশ্রাম করে না। ছোটবেলায় কি লক্ষ্মী মেয়েই না ছিল, যত দুষ্টু ওই রুমা। কিটিকে সিমলা নিয়ে যান পিসিমশাই, এখন তো সিজন, আপনারও একটা চেঞ্জ দরকার। তাই গেল ওরা। বাড়ি অন্ধকার। আজ ওদের ফেরার কথা। কোথায় যেন এক রাত থাকবে, আজ রাতে পৌঁছবে। এখন আয়া নিয়ে এই হ্যাপা। সোমনাথ কাকা বাবার সঙ্গে পড়তেন, বেজায় ভাবছিল। তখন দুই বাড়িতে মুখ দেখাদেখি ছিল না, তবে আম গেছো পত্রী ছিল। সোমনাথের বড় মেয়ে শান্তিলতা মহা দুরন্ত ছিল। ফর্সা, ধপধপে, খেঁদা, বোঁচা, এই বড় বড় চোখ, দিন রাত হাসত আর গড়গড় করে গাছের ডাল বেয়ে এ বাড়িতে চলে আসত। তার যখন 16 বছর বয়স, তখন তাকে গাছ থেকে নামিয়ে কানু চৌধুরী বিয়ে দিয়ে দিলেন। খবর পেয়েই বাবা বাড়ি থেকে পালিয়ে পাটনায় আঙ্কেল জাম্বুর বাড়িতে চলে গিয়েছিলেন। তারা খ্রিস্টান। কেশব বলে, খ্রিস্টানে মুসলমানে ব্রাহ্মে তফাতটা কি শুনি? যার উপাসনা করে তাকে দেখতে পায় না পর্যন্ত। বিরক্ত হয়ে সে উঠে গেল কি না তাও টের পায় না। যা তা বলে কেশব। নাকি রামমোহন রায়ের এক বংশধর নেশা টেশা করত। তাকে কেউ বলেছিল, ছি, লজ্জা করে না, রামমোহনের বংশধর হয়ে নেশা করো? সে নাকি হেসে বলেছিল, আমার ঠাকুরদা 33 কোটি দেবতা কেটে এক ব্যাটাকে রেখেছিল, আমি তাকেও বিদায় করে দিয়েছি। কিটি রুমার হাত ধরে টেনে বাড়ি চলে এসেছিল। ভারী অসভ্য ওই কেশব। তোমার কেশব? রুমার গলার কাছটা ব্যথা করে। ততক্ষণে ঘরে ঘরে আলো জ্বলছে। কিটির ঘর সাপসুপ হয়ে গেছে। পরাণ ধোপা দরজার বাইরে থেকে ডেকে বলে, মাসিমা তো কাপড়টা নিচ্ছেন না, এদিকে ভাটি চড়িয়েছি, বসতেও পারছি না। পরাণের বাড়ি পাশের গলিতে, মধ্যিখানের উপবনের এক ধারে সে কাপড় শুকোয়। তারা 3 পুরুষ ধরে এ পাড়ায় 3 পুরুষের কাপড় কেচেছে। কোনো বাড়ির কোনো গোপন কথা তার অজানা নেই। রুমা ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছেটা কি? অন্য কাপড়ের সঙ্গে ওটা দাওনি কেন? ও মা, দেব না কেন? নেয়নি। নেননি কেন? ওনার ইচ্ছে। কোল আঁচলে সিকি পরিমাণ হলুদ লেগেছিল, দেখাও যাচ্ছিল না। তা বলেন কি না 4 নম্বরের গায়ে হলুদ যাবার জন্য এ কাপড় তুই ভাড়া দিয়েছিলি? ও আমি নেব না বলে ছুঁড়ে ফেলে দিলেন। তা আবার ধোয়া পাগলা করে এনেছি, এখন কাদা টাদা লেগেছে, ডাকছি শুনছে না। সোমনাথবাবু বললেন, দিদিকে দে না যা।
রুমা অন্যমনস্কভাবে কাপড়টা নিয়ে বলল, কাঁদাকাটি কিসের পরাণ? পরাণের মুখ হাঁড়ি হল। কি জানি, আমাদের তাতে কি দরকার? ওই আয়ার কি হয়েছে? তুমি আবার ওদিকে ছুটো না, যা দুরন্ত স্বভাব তোমার। একবার আমার নীলের গামলায় পড়েছিলে না? এই বলে পরাণ দূর করে নেমে গেল। রুমা বর্তমানে ফিরে এলো। আয়াকে নিয়ে কাঁদাকাটি কিসের ভেবে পেল না রুমা। বড্ড রান্নার শখ ছিল রুমার, সেলাইয়ের শখ ছিল। যাকে পেত তাকে ধরে কত রকম যে শিখে নিয়েছিল তার ঠিক নেই। এ বাড়িতে তার কিছুই কাজে লাগত না। মাইনে করার সাহেব বাড়ির দর্জি ছিল। রান্নাঘরে বেয়ারা বাবুর্চিদের সঙ্গে মেলামেশা পিসিমা পছন্দ করতেন না। তাহলে নাকি ওরা খাতির করে না। খেয়ে জানে, বেয়ারার নাম যে নকুর, সে তো রুমার আবিষ্কার। আয়ার নাম ফুলমণি। সবাই ডাকে বেয়ারা, আয়া। জনকে বলে বড়চি। সাহেবরা বাবুর্চি বলতে পারে না, তাই বলে বড়চি। কিন্তু মেডিটারেনিয়ন সি বলতে পারে, এমনই অদ্ভুত। রুমা 5 জনের সঙ্গে গলা মিলিয়ে একটু একটু রবীন্দ্রসঙ্গীত গায়, কিন্তু পিয়ানো বাজাতে শেখেনি। অত দাম দিয়ে কে পিয়ানো কিনবে যে অভ্যাস করবে? বর্মায় কিটির জন্য পিয়ানো কেনা হয়েছিল, সেই এক অভ্যাস হলো। এখানে এসে মেয়ের কি কান্নাকাটি, শেষটা এখানেও একটা কেনা হলো। কিটি তাতে মাঝে মাঝে টুংটাং ঢং ঢং করে। নিচের তলায় নিজের ঘরে বসে রুমা অফিসের কাগজ দেখতে দেখতে শুনতে পায়। ভালোই লাগে। কিটি কারোর সঙ্গে ঝগড়া করে না, নিজের গোঁ ছাড়ে না। বড্ড ভালো কিটি। রুমা রেগেমেগে মনের কথা সব ঝেড়ে ফেলে। অন্য লোককে খুশি করার জন্য কি না করে, যার যেমন স্বভাব। কিটিকে বড্ড ভালোবাসে রুমা। না, নিজে বড্ড গোলমাল হচ্ছে। এ বাড়িতে কেউ গলা তুলে কথা কয় না। আজ আবার হলো কি? ঘরের চারদিকে চেয়ে দেখে রুমা। মানুষ কেমন নিজের পরিবেশে নিজের ছায়া রেখে যায়। ঘরময় বসন্তের নিম ফুলের স্মৃতির সঙ্গে আরও গভীর এক সুগন্ধ। সে কি কিটির বিলিতি সাবান, এসেন্সের? নাকি ওর অঙ্গ সৌরভ? ওর সব সুন্দর। ওকে নতুন চোখে দেখল রুমা। কিন্তু বাসব, ছোটবেলায় বাসব, ইন্দু, রতন, সতু, নীলু সবাই কিটিকে ভালোবাসত। ও পড়ে গেলে সবার কি উদ্বেগ, ও কাঁদলে সবাই উদ্ভ্রান্ত। ওকে খুশি করতে সবাই তৎপর। বাসব ছিল সবার বড়, নিজেকে সকলের নেতা মনে করত। কিন্তু কিটির কথার উপর একটা কথাও বলতো না। হাত পাগুলো পদ্ম ফুলের মতো। একবার ফ্যাশন করে এই বড় বড় নখ রেখেছিল, তাতে পালিশ লাগাতো। তারপর এক কাণ্ড। ওদের স্কুলের পিয়ানো টিচার একদিন রেগেমেগে বললেন, পিয়ানোর ওপর আঁচড় কাটা বের করছি। এই বলে বড় এই কাঁচি দিয়ে সব নখগুলো মুড়িয়ে কেটে দিলেন। বিকালে সে কথা শুনে ঠাকুরমা থেকে ছোকরা মশালচি পর্যন্ত, মশালচি হল বড়চির অ্যাসিস্ট্যান্ট, সবাই হেসে লুটোপুটি। কিটি প্রথমে রাগে দুঃখে ফোঁস করছিল, তারপর হঠাৎ ঠিক করে হেসে ফেলেছিল। সুন্দর কিটি। কিন্তু কেশবের কি হবে তাহলে? ফুর্তিবাজ কেশবও কি বাবার মতো হয়ে যাবে? আর মজার কথা বলবে না? কি হবে? এ দুটো বাড়ি হলো ব্যর্থ প্রেমের বাড়ি। কেশবও বাসবদের নিকট আত্মীয়। এত ভালো লাগে এই দুই বাড়ির ছেলে মেয়েদের পরস্পরকে। একে অপরকে না হলে চলে না। তারপর ছাড়াছাড়ি হয়ে যায়, অন্য জায়গায় বিয়ে হয়, আলাদা সংসার হয়। সেই পুরনো প্রেমের অঙ্কুর নিয়ে আর এক পুরুষ জন্ম নেয়, বড় হয়। কিন্তু ঠিক এই সময় সমস্ত বাড়িটা হঠাৎ থমথমে চুপচাপ হয়ে গেল কেন? তারপরেই নীরবতা ভেঙে ঝাঁঝালো কর্কশ সব গলার স্বর শোনা গেল। রুমা কিটির ঘরের দরজা ভেজিয়ে দিয়ে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে গেল। সিঁড়ির নিচে হলঘর, তার ডান দিকে বসবার ঘর, বাঁদিকে খাবার ঘর, তারপর প্যান্ট্রি, সেখানে তৈরি খাবার দাবার বাসনপত্র থাকে। তার পেছনে স্কালারি, সেখানে বাসন ধোয়া হয়, চাকররা গল্প করে।
তারপর আলাদা করে রান্নাঘর অর্থাৎ বর্চিখানা, যাতে উনুনের ধোঁয়া ঘরে না আসে। প্যান্ট্রিতে নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে হেমন্ত পিসি বলছিলেন, সবাই যদি একজোট হয়ে এভাবে মুনিপকে ঠকাও তাহলে আমার কিছু বলার থাকে না। সবাইকে 1 মাসের নোটিশ দিলাম, অন্য কাজ দেখো। জং 25 বছর ওদের রান্না করেছে, সেই বর্মা থেকে। সে সহজে মুখ খুলতে জানে না। বাংলা জানে কি না তাও বোঝা যেত না। আজ হঠাৎ উদ্ধত স্বরে বলল, আমরা যাব কেন? আমরা গেলে সবার কষ্ট হবে। হেমন্ত পিসি চেঁচিয়ে বললেন, সেজন্য তোমাদের ভাবতে হবে না। সব মুসলমান কিংবা খ্রিস্টান চাকর ডাকব। তোমাদের চেয়ে ঢের ভালো তারা, এত জোচ্চুরি করবে না। জং বেপরোয়াভাবে বলল, যা মুখে আসে বলবেন না মাসিমা। মেম সাহেব জানেন আমরা কেমন লোক। বঞ্জিটাকে কোথায় ফেলে দেব? ছোট বোনটাও মরে বেঁচেছে। মেয়েটা জাত ভেঙে বিয়ে করল, কারোর মানা শুনল না। জামাইয়ের চাকরি গেল, কেউ একটু দাঁড়াবার জায়গা দিল না। আমি একা মানুষ, বাসায় থাকি। মাসিমা বললেন, আয়ার কাজ জানা চাই। পেছন পেছন ব্যাটা ছেলে ঘুরবে না। তো তাকে স্বামী বলো, ভাই বলো, বন্ধু বলো, যা খুশি বলো। ঘর পাবে, শুকনো রসদ পাবে, 20 টাকা মাইনে পাবে। জামাইটাকে বললাম, তুমি এদিকে এসো না। পল্টনে নাম লেখালো, তা শুনল কই? পিসিমা হঠাৎ রেগে গেলেন, দূর করে দাও বাড়ি থেকে। অসভ্যতা করার জায়গা পেল না। তখন নরম সরম নকুর পর্যন্ত বদলে গেল। বলুন মেম সাহেব, এ বাড়িতে ছেলে হলে ওকে রাখতেন আপনি? তাই ওষুধ খেয়েছিলেন, এখন প্রাণ যায়। চোখের কোণা দিয়ে রুমা দেখতে পেল চাকরদের খিড়কির দৌড় দিয়ে ঢুকে কারা যেন ঝোপের পেছনের পথ দিয়ে গুদামের দিকে যাচ্ছে আসছে। একটু পরই রান্নাঘরের পেছনের দরজা দিয়ে বাসব ডাকল, তুমি একটু এসো রুমা, সাহায্য করার কেউ নেই। রুমা অমনি রওনা। পিসিমা, হেমন্ত পিসিমা চেঁচিয়ে উঠলেন, যেও না বলছি রুমা, মানা করছি। বাসব কি পাগল হলো? রুমার কানে কথা গেল না। সে গুদম ঘরে গিয়ে ঢুকল। এর পরের 1.5 ঘন্টার কথা ভাবা যায় না। বিজলিবাতি ছিল না গুদমে। রুমা অবাক হয়ে চেয়ে দেখল, পাশের বাড়ি থেকে মস্ত এক পেট্রোম্যাক্স বাতি উঁচু করে ধরে সোমনাথ এসে ঘরে ঢুকলেন। বাসব তার যন্ত্রপাতি নিয়ে বসল। এমন সময় পিসিমা, হেমন্ত পিসিমা কি সব কাপড় চোপড় নিয়ে এসে উপস্থিত। হোঁতকা লোকটা বাইরে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছিল। পিসিমা বিরক্ত হয়ে তাকে বললেন, তুমি এখানে কি করছো বাপু? এ কি ব্যাটা ছেলের জায়গা? যাও রান্নাঘরে, নকুর চা দেবে। লোকটা ছুটে পালালো। 5 মাসের ছেলে বাঁচে না, ফুলমণির ছেলেও বাঁচল না। কিন্তু ফুলমণি জমের দুয়ার থেকে ফিরে এলো। বাসব তাকে টেনে নিয়ে এলো। আরও অনেক পরে রুমা তার নিজের বিছানা থেকে পরিষ্কার চাদর এনে দিল, নিজের পরিষ্কার কাপড় চোপড় পরিয়ে দিল। ততক্ষণে বাসব রুমার স্নানের ঘর থেকে হাত মুখ ধুয়ে একতলার পেছনের বারান্দায় দাঁড়াল। সোমনাথের নতুন দারোয়ান হল জংয়ের দেশের ভাই। তার বউ এসে ফুলমণির ভার নিল। ঘরদোর সাফ হল। ফুলমণি কান্না থামিয়ে ঘুমল। রুমা ছুটি পেল। পেছনের বারান্দার 4 ধাপ সিঁড়ি বেয়ে ওপরে উঠেই বাসবের সঙ্গে মুখোমুখি। নীল নবঘন মেঘের মতো শ্যাম সুন্দর বাসব। রুমার চোখে কালি, রুক্ষ চুল, শুকনো মুখ, চকচকে নাক, ময়লা কাপড় চোপড়। এর আগে সে কখনো 5 মাসের মরা ছেলে দেখেনি। বাসব ওকে দেখে ভাবল, এত খারাপ ওকে কখনো দেখাইনি। প্রবল স্নেহের জোয়ারে গলাটা বুঝে এলো। বুক ঢিপ ঢিপ করতে লাগল। 3 পুরুষের গোপন ব্যথা 2 ফোঁটা চোখের জল হয়ে রুমার গাল বেয়ে গড়িয়ে পড়ল। বাসব তাকে বুকে জড়িয়ে ধরল। ঠিক সেই সময়
বারান্দার উজ্জ্বল বিজলি বাতিটা জ্বলে উঠল। বাসব সঙ্গে সঙ্গে রুমাকে ছেড়ে দিয়ে তার আঁচলের কোণটি ধরে রাখল, যাতে পালাতে না পারে। গোলাপি ডুরে শাড়ি পরে ভোমরার মতো কালো কোকড়া চুল কাঁধ অবধি ঝুলিয়ে কিটি খিলখিল করে হেসে বলল, ড্যাডি, কাণ্ড দেখো, মনে হচ্ছে ডবল ওয়েডিং ইন্ডিকেটেড। এ কিটিকে চেনা যায় না। আনন্দ তার সর্বাঙ্গ থেকে উছলে পড়ছে। রূপের ছটায় বারান্দায় আলো। সঙ্গে সঙ্গে পিসিমশাই ঢুকে একবার বাসবের দিকে, একবার রুমার দিকে চেয়ে বললেন, আই সি, পেছিয়ে কেন কেশব? এই নাকি তোমার সাহস? বাসব, এসো বাবা। কেশব আইসিএসের বদলে রেলের কিসব পরীক্ষা ইন্টারভিউ দিয়ে ভালো চাকরি পেয়ে গেছে। বারান্দায় বড্ড ভিড়। পিসিমা, হেমন্ত পিসিমা শকড মুখ করে তাকিয়ে রইলেন। এমন সময় অনাবশ্যকভাবে প্রজ্বলিত পেট্রোম্যাক্সটা হাতে নিয়ে বারান্দায় উঠে এসে সোমনাথ বললেন, তিনি, ওদের আশীর্বাদ করো। অর্ণব আর কানু তাদের বংশধরদের যথেষ্ট দুঃখ দিয়েছে, আর নয়। তারপর পিসিমশায়ের দিকে ফিরে বললেন, ব্রাদার, আর দেরি নয়, কাল থেকে পাঁচিল ভাঙা হবে। পিসিমশায় মুখ থেকে চুরুট নামিয়ে বললেন, আর গৌর একটে ডবল বিয়ে। আনন্দের চোটে পিসিমার মুখ লাল হয়ে উঠল। তিনি চারজনকে একসঙ্গে কোলে নেবার বৃথা চেষ্টা করতে লাগলেন। হেমন্ত পিসিমারও হঠাৎ সম্বিত ফিরে এলো। হেসে বললেন, যাই, কাশিয়াঙে অবনীদাদের টেলিগ্রাম করি। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লীলা মজুমদারের লেখা গল্প পেয়ালায় তুফান। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।